ফারাজ উত্তরে কিছু না বললেও সেই রাতেই এগুলো নিয়ে এসেছে। দেখতেই বুঝা যায় অনেক দামি। পেছনের গলাটা বেশ বড়। কি মনে করে এত বড় গলার জামা নিয়ে এসেছে কে জানে। তিতলি আজ প্রথম পড়েছে, তাই ওড়না দিয়ে পিঠ ঠেকে নিয়েছে। ড্রয়িং রুমে গিয়ে দ্বিতীয়বারের মতো আড্ডা দিয়ে আবার রুমে এসেছে। কালকে যেহেতু মেজবান তাই আজকে রাত থেকেই সব আয়োজন শুরু হয়েছে। অনেক আত্মীয় স্বজনেরা চলে এসেছেন প্রায়। উঠানে পর্দা টানিয়ে বড় করে গেইটের মতো সাজানো হয়েছে। ডেকারেশনরা চলে এসেছেন তাদের বর্বর হাঁড়ি পাতিলগুলো নিয়ে। ফারিন বেগম তাদের বাড়ির বাজারসাজার করা মুখলেস মিয়ার সাথে কথা বলে স্বামীর কাছে এসেছেন। কল কেটে দিয়ে স্বামীকে বললেন, শুনছেন একটা কথা? আফাজল খান ও আমরুল খান দু ভাই বসে কি নিয়ে যেন কথা বলছেন। এতক্ষণ ফারাজের মামারাও ছিল এখানে। এখন অন্যদিকে চলে গেছেন। স্ত্রীর কথা শুনে বললেন, তুমি নিজেই তো বলতে এসেছ, বলো কি কথা? ফারাজ নাকি আসছে? মুখলেস মিয়া বলল, ফারাজ নাকি সকালে কলেজে যাওয়ার আগে মুখলেস মিয়াকে টাঙ্গাইলে যাবে বলছে। বাসার চাবি মুখলেস মিয়ার কাছে দিয়ে এসেছে। আফজাল খান কিছুক্ষণ চুপ থেকে সন্দেহের গলায় বললেন, কলেজে পরীক্ষার দায়িত্ব শেষ নাকি? ছকিনা খাতুন এগিয়ে এলেন লাঠিতে ভর দিয়ে। আজকাল লাঠিতে ভর না দিলে হাঁটতে একটু অসুবিধা হয়। পান চিবুতে চিবুতে বললেন, কি এর কথা কইতাছ বাপজান? আমার নাতির কথা কইতাছ মনে হইতাছে? হ্যাঁ আম্মা, আন্নের নাতি নাকি টাঙ্গাইলে আসবে। আলহামদুলিল্লাহ, হুইনা মনডা খুশিতে ভালা হয় গেল বাপজান। তিতলি রুমে বসে আছে অনেকক্ষণ ধরে। মোবাইল হাতে নিয়ে শুধু দেখে কখন ফারাজ কল করবে। কিন্তু দেখে নিধি কল দিয়েছে। তিতলি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে নিধি টানটান গলায় বলে, কি খবর বেবি, শুনেছি টাঙ্গাইলে গিয়েছিস? তিতলি অবাক হয়ে বলল, আমি তোকে জানানোর সময় পাইনি। কিন্তু তুই কার থেকে শুনেছিস? নিধি, দুলাভাই বলেছে। তিতলি, কি হো? তুই কি জিজ্ঞেস করেছিস ওনাকে? নিধি, এমনি তোর কথা জিজ্ঞেস করায় বলছে টাঙ্গাইলে গেছে। একটা সারপ্রাইজ আছে, শুনবি? তিতলি, কি সারপ্রাইজ বল? নিধি ওপাশ থেকে উত্তেজিত গলায় বলল, আমিও কিন্তু টাঙ্গাইলে যাচ্ছি কালকে। ফুপুর বাসায় দেখা হবে বেবি। তিতলি অনেক খুশি হয়ে যায় নিধি আসবে শুনে। তাহলে তো খুব মজা হবে। তিতলি নিধির সাথে আরও কয়েকটা কথা বলে মোবাইল টেবিলে রেখে আবার রুম বের হবে ভাব। দরজার কাছাকাছি যেতেই সহসা কারো শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা লেগে মেঝেতে পড়ে গেল বেচারি। উপরে না তাকিয়ে নিজের তুলতুলে নরম পৃষ্ঠদেশের স্পর্শকতার অঙ্গ দুটো হাত দিয়ে ডলছে। এত ব্যথা পেয়েছে, সাথে কোমরও ভেঙে গিয়েছে মনে হয়। আর্তনাদ করে বলে ওঠে, আহ আমার কোমর! অর্ধেক বলে বিড়বিড় করে আওড়াল। রুমের মাঝখানে আবার এই লোহার রডের পিলার কোথায় থেকে আসল? একদম ভাল্লুকের মতো শক্ত। তিতলির কথা পথিমধ্যেই থেমে গেল। সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে হকচকিয়ে উঠল। বর্বর চোখে তাকিয়ে রইল। বা ক্রুদ্ধ হয়ে গিয়েছে সে। অগন্তুকের গোলান্দায় মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে। সাথে চোখ জোড়া ও চোখের কোনা লালচে দেখাচ্ছে সামান্য। ভ্রু দুয়ের মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। চুলগুলো সামান্য এলোমেলো হয়ে কপালে ঝুলে আছে। কলেজের পোশাকে ফারাজ দাঁড়িয়ে। মনে হয় আজকে কলেজ থেকে সোজা টাঙ্গাইলে এসেছে। কিন্তু এটা তিতলির বিশ্বাস হচ্ছে না। ভয়ে তটস্থ বোকা মানবি তক্ষুনি গগন কাঁপিয়ে চিৎকার করে উঠে, ভূত ভূত! সহসা ধারালো দাঁতের স্পর্শে নিজ নিম্নাংশের ঠোঁটখানা পিষ্ট করল যুবক। এক হাতে তিতলির মুখ চেপে ধরল, অন্য হাতে তিতলিকে টানতে থাকল। তিতলি ভয়ে মুখ চেপে ধরে রাখা হাতে শরীরের সবটুকু শক্তি প্রয়োগ করে কামড় বসিয়ে দেয়। 5 থেকে 6 মিনিটের বেশি এভাবে ধরে রাখল। এতটাই জোরে ছিল যে সে নিজেই নিজের দাঁতে ব্যথা পায়, কিন্তু সামনের যুবকের মধ্যে কোনোরকম ভাবান্তর দেখা গেল না। ফারাজের হাতের তালু রক্তবর্ণ ধারণ করেছে, যেন রক্ত বের হবে। তিতলি এবার সত্যি ভয় পেয়ে যায়। মানুষ হলে এতক্ষণে তার কামড়ে চিৎকার দেওয়ার কথা। নিশ্চিত ফারাজের রূপ ধরে কোনো ভূতপ্রেত বা এলিয়েন টাইপ কিছু তার সামনে এসেছে। সবার আগে আয়তুল কুরসি পড়া শুরু করেছে। তার দাদুর কাছে শুনেছে আয়তুল কুরসি পড়লে ভূতপ্রেত চলে যায়। অস্পষ্ট গলায় শুরু করেছে, আউজুবিল্লাহিমার শয়তানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আয়তুল কুরসি।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ফারাজ তিতলির মুখ চেপে ধরে। তিতলি ভূত ভেবে আবার চিৎকার করতে গেলে ফারাজ সবটুকু তেজ কণ্ঠে ঢেলে বলল, চুপ, একদম চুপ। তিতলি এবার কিছুটা স্বাভাবিক হয়েছে, তাও পুরোপুরি না। যেন স্বপ্ন দেখছে সে। জোরজবরদস্তিতে ওড়না খুলে মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। ভেজা চুল এলোমেলো হয়ে গিয়েছে। তিতলি দৌড়ে দরজার খুলে বেরিয়ে যেতে চাইল ফারাজকে দেখে এখনও দুচোখকে বিশ্বাস করতে পারছে না, সে হয়তো ভাবছে এটা সত্যি ফারাজ কিনা। দরজার দিকে কয়েক কদম পা বাড়াল সপ্তদশী, তক্ষুনি হাতের তুলতুলে নরম কবজি টেনে ধরে ফারাজ। ফারাজের পেশিবহুল হাতের একটানে অপ্রস্তুত তিতলি থুবড়ে পড়েছে ফারাজের বুকে। চিরচেনা সেই সুগন্ধি ঘ্রাণ ভেসে এসেছে নাকে। ফারাজের স্বাস্থ্যসম্মত শরীর গরম, উষ্ণ অনুভব করছে। সেই উষ্ণ অনুভবের নেশায় স্বেচ্ছায় পড়ে রইল ফারাজের বাহুতে। উদ্বিগ্নতার সহিত মিশে গেল পুরোপুরি। ঘনিষ্ঠ হয়ে নিজেই দুরু কেঁপে উঠল। শিহরণ বয়ে গেল সম্পূর্ণ শরীর জুড়ে। উপলব্ধি করতে পেল ফারাজের উঠানামা করা বুকের গতি। ধকধকানো শব্দ ও যেন শুনতে পারছে ভেতর হতে। ফারাজ শক্ত গলায় বলল, পালাচ্ছ কেন এখন? কার উস্কানি পেয়ে এত সাহস বেড়েছে? মোবাইল কই? ফারাজ তিতলিকে বুকে রাখল না। তিতলির তুলোর সাদিশ দেহটা ছুঁড়ে বিছানায় ফেলে দিয়ে পেছনে ঘুরে কিছু একটা খুঁজল, দেখল টেবিলে মোবাইল। ফারাজকে মোবাইলের দিকে এগিয়ে যেতে দেখে তিতলির তো জান যায় যায় অবস্থা। মনে পড়ে গেল সে আসার পর থেকে ফারাজের একটা কল রিসিভ করেনি, মেসেজও সিন করে রিপ্লাই করেনি। আল্লাহ, এখন কি করবে সে? উঠে বাধা দেওয়ার আগেই ফারাজ রাগে হিতাহিত দিশেহারা হয়ে মোবাইল ঘাটাঘাটি করে মেঝেতে আছাড় দিয়ে ফেলে দিয়েছে। তিতলির কান্না আর কে দেখে? তার শখের আইফোন। চোখের কোণ বেয়ে পানি পড়া শুরু করেছে। কিছুদিন আগে ফারাজ কিনে দিয়েছে আইফোনটা। সে দৌড়ে আইফোনটা হাতে নিল। উপরের কাচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। এবার আর অবিশ্বাস করার কারণ নেই। তার মোবাইল ভেঙে দেওয়ার সাহস শুধু ফারাজের আছে। এটা কি করলেন আপনি? আপনার মাথা ঠিক নেই? ফারাজ তিতলির কথার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা না দেখিয়ে উল্টো তিতলিকে আবার বিছানায় ফেলে দিয়ে ইস্যুর তুলতুলে নরম হাত দুটোকে নিজের বলিষ্ঠ হাতে মুঠোবন্দি করে বিছানার সাথে চেপে ধরে আচানক চেপে ধরে ওর লতানো শীর্ণকায় শরীরটাকে। মায়াজালের ন্যায় বিস্তৃত দম আটকে আসা চোখ দুটোতে দৃষ্টি ফেলে তীক্ষ্ণ চোয়ালের পেশিগুলো আরও খানিকটা শক্ত করে গমগমে আওয়াজে ফারাজ বলে, মাথা ঠিক নেই, সত্যি মাথা ঠিক নেই। দ্বিতীয়বার প্রশ্ন করতে আসলে জান বের করে ফেলব। আমি কি করেছি? ফারাজ হাত তুলে তিতলির শরীরের উপর নিজের বলিষ্ঠ রানের ভার ছেড়ে ওর বাম গালে হাত এগিয়ে নিতে গিয়ে পাশের কাচের জানালায় ঠাস করে বাড়ি দিল। তিতলি ভয়ে কেঁপে উঠে শুকনো ঢোক গিল। জিভ ঠেলে অধর ভিজাল ফারাজ। কপালটা মাত্রাতিরিক্ত কুঁচকে রেখে শক্ত গলায় বলল, কিছু করনি তুমি? ভেবে দেখো কি করেছ তুমি। সেকেন্ড টাইম। আরও কিছু বলতে গিয়ে তিতলিকে শূন্য তুলে বিছানায় উপুর হয়ে শুইয়ে দেয়। তিতলির উন্মুক্ত ফর্সা মসৃণ পিঠে পরপর 3টা থাপ্পড় দেয়। সামান্য হলেও তিতলি ব্যথা পেয়ে কুকড়ে উঠতেই ফারাজ তিতলির শরীরটায় কঠিন ঝাঁকুনি দিয়ে রেগে বলে উঠল, আমার অনুপস্থিতিতে এই জামা পরার সাহস কই পেলে? কার কার সামনে গেছ এটা পরে? আনসার মি। তিতলির তো ভয়ে জান যায় যায় অবস্থা। এখন আবার জামা নিয়ে প্রশ্ন তুলছে। জামাগুলো তো উনি নিজেই কিনে এনেছেন। ফারাজ পেছন থেকে তিতলির জামার ফিতে খুলে দিচ্ছে দেখে তিতলি তখন কান্নামিশ্রিত গলায় বলল, শুধু ড্রয়িং রুমে গেছি, বিশ্বাস করুন। এক্ষুনি খুলো এটা। খুলব মানে? বাক্যটুকু সিক্ত জিভ খসে বেরুনোর ফুরসত অবধি পেল না বোধহয়, তার পূর্বেই তিতলির কর্ণকুহরে পৌঁছাল ফারাজের নির্লিপ্ত কণ্ঠ, এখন খোলার প্রয়োজন নেই। রুম থেকে বেরোবের আগে আমি নিজের হাতে খুলে দেব। আপনি তো নিজেই সেদিন জামাগুলো কিনে এনেছেন, তাহলে আবার পেছনের গলা এত বড় নিয়ে কথা তুলছেন কেন? আমি এনেছি আমার সামনে পরার জন্য। তোমাকে এখানে এসে এই জামা পরার অধিকার আমি দিইনি। মোবাইল ভেঙে দিয়েছেন কেন? বলেই তিতলি ভ্যা ভ্যা করে কেঁদে দিল। সামান্য মোবাইলের জন্য কেঁদে কেটে একাকার অবস্থা। কই, তার জন্য তো একবারও কাঁদতে দেখল না। উল্টো তার কোনো কল রিসিভ করেনি, মেসেজ সিন করে রিপ্লাই করেনি। তখন ফারাজ হাতের জোর বাড়াল আরও। চিরবিরিয়া আওয়ালো, তুমি বলো তোমার মোবাইল কেন ভেঙেছি আমি? কোনো দোষ করনি তুমি? না। কালকে থেকে আমার কল রিসিভ করেনি কে? ফোন অফ করে রেখেছে কে?
জানে ভয় নেই? একবারও মনে হয়নি? এর ফল কি হতে পারে? তিতলি এবার বুঝল কল মেসেজ সবকিছুর সুদ নিতে তাকে এখন শায়েস্তা করবে। সে ভেজা চোখে ঘাড় তুলে পিটপিট করে তাকাল। বুঝল কিছু না বললে সবকিছু হজম করতে হবে। কিন্তু কাজের সামিলে পড়ার চেয়ে মুখ দিয়ে সত্যি কথা বলে দেওয়া দরকার। তাই আর কিছু না ভেবে মিনমিনিয়ে বলল, আমি কি করব বলুন? কল রিসিভ করলে তো আপনি আসতেন না? তাই একটু ড্রামা করে নিয়ে এসেছি। সহসা নিজ নিম্নাংশের অধর কামড়ে ধরল ফারাজ। সাথে চোখের দৃষ্টি তীক্ষ্ণ হল। ঘাড়টা সামান্য কাত করে এদিক ওদিক তাকায়। তখন তিতলি ভয়ডর ভুলে গিয়ে বলল, আপনি আমার জন্য এসেছেন তাই না? তিতলির প্রশ্নে ফারাজের মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। প্রশ্নের জবাব দিবে তো দূরের বিষয়। কয়েক মিনিটেও ফারাজের থেকে কোনো উত্তর এল না। তিতলি পুনরায় বলল, বলেন না, কখন এসেছেন আপনি? ফারাজ বিছানা থেকে নেমে এক হাতে পরনের শার্টটা খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। তিতলি ফারাজকে শার্ট খুলে ফেলতে দেখে আবার উঠে দরজার দিকে দৌড় দিতে গেল। ভাল্লুক হেব্বি রেগে গিয়েছে। তিতলিকে আবার অন্য হাতে টেনে হিঁচড়ে নিজের সামনে একটা বেতের চেয়ারে এনে বসিয়ে সেও তিতলির মুখোমুখি একটা সোফায় আরাম করে দুদিকে দুপা ছড়িয়ে দিয়ে বসল। তিতলির উপর গভীর দৃষ্টি নিক্ষেপ করে বিরক্তির রেশ ধরে বলল, সেটা তোমার জানার প্রয়োজন নেই। চুপচাপ আমার দুচোখের সামনে বসে থাকো। আর একবার উঠার চেষ্টা করলে হাত পা দুটোই চেয়ারের সাথে বেঁধে দেব। এখনো কিছু করিনি তোমায়, আজকে কি করব তোমার দেখে যাও শুধু। তিতলি উপরে উপরে অভিনয় করলেও মনে মনে ফারাজ এসেছে দেখে চোখ দুটো উজ্জ্বল হয়ে গিয়েছে। কিন্তু সে উজ্জ্বলতা বেশিক্ষণ টিকল না। ফারাজ তিতলির মুখের বড্ড কাছে নিজের মুখটা ঝুঁকিয়ে এনে বড্ড বড় করে গাল দিয়ে নিঃশ্বাস ছাড়ল। তিতলি কেশে উঠে নাকমুখ কুঁচকে নিল। গোল মুখশ্রীতে হতবিহ্বল বিস্মিত ভাব ধরেছে রমণীর। এ অবধি সে কখনো ফারাজের থেকে সিগারেটের গন্ধ পায়নি। ফারাজ আবার একই কাজ করতেই তক্ষুনি তিতলি পুনরায় কেশে উঠে বলল, আপনার থেকে সিগারেটের গন্ধ আসছে না কে? আপনি সিগারেট খেয়েছেন? তিতলির কথা শেষ হয়েছে কি হয়নি, সাথে সাথেই ফারাজ তিতলির কথা ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিল একেবারে নিজের ঢঙে, ও তাই? গন্ধটা শুধু নাকেই সীমাবদ্ধ থাকুক সেটা তুমি চাও না তাই তো? ওকে ফাইন, আজকে একটু সিগারেটের গন্ধ সহ্য করে নিতে পারবে। রাগে অনুরাগে। পর্ব ২৭। সুহাসিনী ফাতেহা।